বাস্তব জীবন তো আর কোনো রোম্যান্টিক কমেডি সিনেমা নয়, তাই না? একদমই না। যদিও অনেক সময় আমরা চাই যে জীবনটা ওরকমই হোক। হ্যাঁ, ঠিক বলেছেন। অদ্ভুত একটা ব্যাপার হলো, সম্পর্ক যখন ভাঙে তখন আমাদের অবচেতন মন হয়তো আশা করেই থাকে যে মানে সিনেমার মতোই কেউ একজন হঠাৎ অ্যাপটে দূরে আসবে আর সব ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেই ক্লাইম্যাক্স সিনগুলোর মতো, যেখানে একটা বড় ডায়লগ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মুশকিল আসান করে দেয়। ঠিক তাই। আর এই ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে আজকের এই গভীর আলোচনায় আমরা কথা বলবো। লিন পেইন্টারের খুব জনপ্রিয় একটা উপন্যাস নাথিং লাইক দ্য মুভিজ, এই বইটার সোর্স ম্যাটেরিয়াল ধরে আমরা আজকে একদম গভীরে গিয়ে দেখব। দারুণ একটা টপিক। হ্যাঁ, আমাদের আজকের মিশন হলো মূলত এই উত্তরটা খোঁজা যে কেন সিনেমার ওই নিখুঁত প্রেমের ধারণাগুলো বাস্তবের এবড়ো-খেবড়ো রাস্তায় এসে একদম মুখ থুবড়ে পড়ে। আর মানে সম্পর্ক ভাঙার পর বিশ্বাস জোড়া লাগাতে বড় কোনো রোম্যান্টিক জেস্চার বাস্তবে কেন অনেক সময় হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। বইটার মূল দুই চরিত্র ওয়েস আর লিজের গল্পটা কিন্তু এক্ষেত্রে আমাদের মনস্তত্ত্বের খুব চমৎকার একটা আয়না হিসেবে কাজ করে। তুই বলতে কি সোর্স ম্যাটেরিয়ালটা পড়ার সময় আমারও ঠিক সেটাই মনে হচ্ছিল। আয়না, আমরা যদি একদম শুরুর দিকটা দেখি, তাদের সম্পর্কটা ছিল যাকে বলে একেবারে নিখুঁত। মানে দুজনে একসাথে কলেজে যাওয়ার স্বপ্ন দেখছে, ভবিষ্যৎ নিয়ে বিস্তর পরিকল্পনা করছে। একটা পারফেক্ট টিনেজ ড্রিম বলতে যা বোঝায় আর কি। একদম তাই। কিন্তু হঠাৎই একটা পারিবারিক ট্র্যাজেডির কারণে ওয়েসকে বাধ্য হয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে হয়। দায়িত্বের চাপে সে আসলে লিজকে ছেড়ে যায়। পরিস্থিতিটা খুব কঠিন ছিল। খুব কঠিন। এই যে হঠাৎ করে একটা স্বপ্নের অকাল মৃত্যু ঘটল, এর মনস্তাত্ত্বিক প্রভাবটা কিন্তু বহুমুখী আর বেশ জটিলও বটে। এখানে একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। মানে ধরুন, যদি দুজন মানুষের মধ্যে কোনো কারণে বনিবানা না হয় বা তারা ঝগড়া করে সম্পর্কটা ভাঙে, তখন মনকে অন্তত একটা যৌক্তিক সান্ত্বনা দেওয়া যায়। রাইট, মন তখন একটা কারণ খুঁজে পায়। হ্যাঁ, মন তখন বুঝতে পারে যে ঠিক আছে, এখানে আসলে একটা সমাপ্তি টানা দরকার ছিল, আমাদের মধ্যে মিল হচ্ছিল না। কিন্তু ওয়েস আর লিজের ক্ষেত্রে তো ব্যাপারটা মোটেই তা নয়। না, তাদের ভালোবাসায় তো কোনো খাত ছিল না। ঠিক। এটা কি আমরা একটা চুক্তির সাথে তুলনা করতে পারি? ধরুন, দুজন মিলে একটা অলিখিত চুক্তি করেছে যে তারা আজীবন পাশে থাকবে, কিন্তু হঠাৎ বাইরের কোনো বড় প্রাকৃতিক বিপর্যয়ের মতো কারণে এসে সেই চুক্তিটাকে ছিঁড়ে ফেলল। দারুণ একটা উপমা দিয়েছেন। এখানে তো কেউ ইচ্ছাকৃতভাবে চুক্তিভঙ্গ করেনি। তাহলে এই ধরনের ভাঙনের কষ্টটা কি আরও বেশি ট্রমেটিক হয়ে দাঁড়ায় না? মানে নিজের কোনো দোষ ছাড়া সম্পর্ক ভাঙলে কি মেনে নেওয়াটা বেশি কঠিন? অবশ্যই। পরিস্থিতিটা আসলে মনের ভেতর এমন একটা শূন্যতা তৈরি করে, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা যেতে পারে অ্যাম্বিগুয়াস লস বা অস্পষ্ট ক্ষতি। অ্যাম্বিগুয়াস লস, মানে ক্ষতিটা স্পষ্ট না। ঠিক তাই। যখন সম্পর্কটা কোনো সুনির্দিষ্ট ভুলের কারণে ভাঙে, যেমন ধরুন কেউ বেইমানি করল বা মিথ্যা বলল, তখন রাগ করার একটা পরিষ্কার জায়গা থাকে। মানুষ তখন সেই রাগের মধ্যে দিয়ে শোকটাকে পার করতে পারে। হ্যাঁ, রাগটা তখন একটা আউটলেট হিসেবে কাজ করে। একদম। কিন্তু যখন বাইরের কোনো প্রবল চাপে, যেমন এখানে ওয়েসের পারিবারিক দায়িত্ব বা বাস্তবতার কঠিন নিয়মে সম্পর্ক শেষ হয়ে গেল, তখন সেখানে কোনো ক্লোজার বা স্পষ্ট সমাপ্তি থাকে না। ওয়েস তো আসলে লিজকে ভালোবাসত না বলে চলে যায়নি। না, সে বাধ্য হয়েছিল। আবার লিজের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, সে নিজেকে প্রতারিত মনে করতে বাধ্য। তার মনে হতেই পারে যে তাদের ভালোবাসার জন্য ওয়েস হয়তো আরেকটু লড়াই করতে পারত। তার মানে তরুণ বয়সের সেই নিখুঁত বিশ্বাসটা যে ভালোবাসা থাকলে পৃথিবীর সব বাধা জয় করা যায়, সেটা এখানে খুব বড়সড় একটা ধাক্কা খায়। ঠিক ধরেছেন। আমাদের রোম্যান্টিক সিনেমাগুলো তো প্রতিনিয়ত এটাই শেখায় যে প্রেমই সব কিছুর ঊর্ধ্বে, ভালোবাসলে কোনো বাধাই বাধা নয়। সব সমস্যার একটা ম্যাজিক্যাল সমাধান যেন সিনেমার শেষে 10 মিনিটে হয়ে যাবে। কিন্তু বাস্তবতার চাপে যখন অগ্রাধিকার বদলে যায়, তখন তো ওই বিশ্বাসটা আর টিকে থাকতে পারে না। এই যে বাধ্য হয়ে দূরে সরে যাওয়া, যেখানে সরাসরি কারোর কোনো দোষ নেই, অথচ দুজনকেই সমান মানসিক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, এটা মেনে নেওয়া অত্যন্ত কঠিন। কারণ এখানে সবসময় মনে হতে থাকে যে কি হতে পারত, তাই না? একদম। কি হতে পারত বা হয়তো এমনটা হতে পারত, এই অন্তহীন আফসোস আজীবন তাড়া করে বেড়ায়। আর এই অস্পষ্ট শোক মানুষকে মানসিকভাবে অনেক বেশি ক্লান্ত করে ফেলে। তাহলে
যখন এই বাস্তবতার প্রবল ধাক্কা খাওয়া দুজন মানুষ কিছুদিন পর আবার একই ক্যাম্পাসে মুখোমুখি হয় তখন কি তারা অতীতের সেই পরিণত বোধটা কাজে লাগায়? মজার ব্যাপার হলো একদমই না। মানে সোর্স ম্যাটেরিয়াল ঘাটলে দেখা যায় যে মানুষ যখন অপরাধ বোধে ভোগে তখন তারা অনেক সময় সবচেয়ে অবাস্তব কাজটাই করে বসে। ঠিক, কিছুদিন পর দুজনেই যখন একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন পরিস্থিতিটা অনেকটা সিনেমার মতো মনে হতে পারে। হারানো প্রেম, একই ক্যাম্পাস, আবার দেখা, পুরো একটা সিনেমার প্লট। হ্যাঁ, ওয়েস এখন প্রচণ্ড অনুতপ্ত। সে আসলে বুঝতে পারছে লিজ কতটা কষ্ট পেয়েছে তার কারণে। আর ঠিক এখান থেকেই শুরু হয় ওয়েসের সেই অবাস্তব প্রচেষ্টা। মানে ওই রোমান্টিক জেস্চারগুলো। হ্যাঁ, সে ভাবে লিজ যেহেতু রোম্যান্টিক মুভি ভালোবাসে তাই সিনেমার মতো বড়সড় কোনো চমক দেখালে হয়তো সব আগের মতো হয়ে যাবে। সে ভাবে এই জেস্চারগুলোতেই লিজের মন গলবে। এখানে আমার মনে হয় ওয়েস আসলে তার বাস্তবের সমস্যাটার একটা ফিকশনাল বা কাল্পনিক সমাধান খুঁজছে। একদম তাই। সে ভাবছে বিশাল কোনো আয়োজন করে ক্ষমা চাইলেই অতীতের সব ক্ষত ম্যাজিকের মতো মুছে যাবে। এই জায়গাটাতে একটা শক্ত প্রশ্ন তোলা দরকার মনে হচ্ছে। মানে সিনেমায় আমরা হরহামেশাই দেখি হিরো হয়তো 1000টা বেলুন নিয়ে হাজির হলো বা ভরা ক্লাসরুমে সবার সামনে প্রেম নিবেদন করলো। হ্যাঁ, আর স্ক্রিনে দেখতে এটা খুব মিষ্টিও লাগে। রাইট। কিন্তু বাস্তবে যখন কারো বিশ্বাস একবার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন কি এই ধরনের মুখস্থ ডায়ালগ বা জাঁকজমকপূর্ণ আচরণ দিয়ে ভাঙা বিশ্বাস জোড়া লাগানো আসলেই সম্ভব? না, বাস্তবে এটা কখনোই সেভাবে কাজ করে না। আমার তো মনে হয় এটা আসলে নিজের ভুলটা শুধরানোর একটা সস্তা শর্টকাট, মানে গভীর সমস্যাটাকে এড়িয়ে যাওয়ার একটা উপায়। এই শর্টকাটের পেছনের মনস্তত্ত্বটা কিন্তু আরও গভীর। মানুষ আসলে শুধু নিজের ভুলের দায়ভার নিতেই ভয় পায় না, তারা মূলত সেই দীর্ঘস্থায়ী অস্বস্তিটাকে ভয় পায়। অস্বস্তি মানে গিল্টি ফিল করার অস্বস্তি। হ্যাঁ, ওয়েস তো খুব ভালো করেই জানে যে সে লিজকে গভীরভাবে আঘাত করেছে। এখন লিজের সামনে দাঁড়িয়ে সেই ভুলের জন্য ক্ষমা চাওয়া, লিজের রাগ বা অভিমান প্রতিদিন সহ্য করা, এটা তো সহজ নয়। তিল তিল করে আবার বিশ্বাস অর্জন করাটা আসলেই খুব কঠিন। ঠিক, এই পুরো প্রক্রিয়াটা মানসিকভাবে প্রচণ্ড কষ্টদায়ক এবং সময় সাপেক্ষ। ওয়েজ অবচেতনভাবেই এই কষ্টটা এড়িয়ে যেতে চাইছে। বিষয়টা অনেকটা একটা ক্র্যাশ করা কম্পিউটার রিবুট করার মতো। মানে ধরুন হার্ডওয়্যারে যদি সমস্যা থাকে তবে শুধু বারবার রিস্টার্ট বাটন চাপলে তো আর কাজ হবে না, তাই না? দারুণ তুলনা। আগে তো ভেতরের ড্যামেজটা সারাতে হবে। ওয়েস যেন ভেতরের ড্যামেজ না সারিয়েই শুধু বাইরে থেকে রিস্টার্ট বাটন চেপে যাচ্ছে। সে ভাবছে একটা রিস্টার্টই সব ঠিক হয়ে যাবে। একদম নিখুঁত উপমা দিয়েছেন। এই বড়সড় রোম্যান্টিক জেস্চারগুলো আসলে যে আঘাত পেয়েছে তার ক্ষত সারানোর জন্য কাজ করে না। তাহলে এগুলো কার জন্য কাজ করে? এগুলো বরং যে আঘাত দিয়েছে তার নিজের অপরাধবোধ কমানোর হাতিয়ার হিসেবে কাজ করে। ওয়েস আসলে চাইছে একটা বড় কিছু করে প্রমাণ করতে যে সে অনুতপ্ত। ও আছে, যাতে তাকে আর ওই দীর্ঘস্থায়ী অপরাধবোধের বোঝা বইতে না হয়। হ্যাঁ, সে চাইছে লিজ যেন খুব দ্রুত তাকে ক্ষমা করে দেয় যাতে ওয়েস নিজে শান্তি পায়। এখানে ওয়েসের ফোকাস কিন্তু লিজের অনুভূতির দিকে নয়। ফোকাসটা তার নিজের অপরাধবোধ থেকে মুক্তির দিকে। একদম তাই। তার মানে ওয়েস আসলে নিজের অস্বস্তি থেকে বাঁচতে চাইছে। সে লিজের কষ্টের চেয়ে নিজের মুক্তি খুঁজছে। আর লিজের দিক থেকে চিন্তা করলে এই জেস্চারগুলোকে তো তার কাছে এক ধরনের চরম অবহেলা মনে হতে পারে। ঠিক বলেছেন। লিজের তখন মনে হতেই পারে যে তার আবেগের কোনো মূল্যই দেওয়া হচ্ছে না। হ্যাঁ, লিজ হয়তো ভাবছে আমার এতদিনের জমানো কষ্ট, আমার ওই বিনিদ্র রাতগুলো, সবকিছুর সমাধান একটা চকলেট বা একতোড়া ফুল দিয়ে করতে চাওয়া হচ্ছে। আমার যন্ত্রণাটার কি এতই কম দাম? অবচেতনভাবে ঠিক সেটাই ঘটছে। অনেক সময় ভাবা হয় যে লাভ বম্বিং বা অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করলেই হয়তো হারানো বিশ্বাস খুব সহজে ফিরে পাওয়া যায়। কিন্তু যাকেই ভালোবাসা দেখানো হচ্ছে তার কাছে তো এটা একটা চরম নিরাপত্তাহীনতার কারণ হতে পারে, তাই না? অবশ্যই, কারণ এই ধরনের বড় চমক আসলে সমস্যার গভীরতাকে পুরোপুরি অস্বীকার করে। এটি বুঝিয়ে দেয় যে আঘাতকারী ব্যক্তি সমস্যার মূলে যেতে চাইছে না। সে শুধু ওপরের একটা চটজলদি সমাধান চাইছে। হ্যাঁ, যা লিজের জন্য আরও বেশি ভয়ের। তাহলে এই মুহূর্তে লিজের মানসিক অবস্থাটা আসলে কেমন দাঁড়াচ্ছে? কারণ সোর্স মেটেরিয়াল পড়লে বোঝা যায় লিজ তো আর আগের সেই সহজ সরল মেয়েটি নেই। একদমই না। সে অতীত নিয়ে গভীরভাবে আহত, আর সে ওয়েসকে আর বিশ্বাস করে না।
তো লিজের বর্তমান অবস্থাটা আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? লিজের বর্তমান অবস্থাটা বোঝার জন্য আমাদের মানসিক আঘাতের প্রতিক্রিয়া নিয়ে একটু ভাবতে হবে। বিশ্বাস ভাঙার ব্যাপারটা অনেকটা ওই যে আপনি শুরুতে চুক্তির কথা বললেন না, হ্যাঁ, অলিখিত চুক্তির উপমাটা। ঠিক ওরকমই একটা বাতিল হয়ে যাওয়া চুক্তির মতো। যখন বাইরের কোনো কারণে চুক্তিটা একবার ভেঙে যায়, তখন নতুন করে আবার সিগনেচার করাটা কিন্তু অত্যন্ত কঠিন। কারণ ততদিনে কলমের কালিটা শুকিয়ে গেছে। একদম। শুধু মুখে একটা সরি বললে বা একটা বড় সারপ্রাইজ দিলে তো আর সেই পুরনো চুক্তি রিনিউ হয় না। তখন আসলে নতুন করে শর্তাবলী তৈরি করতে হয়। ঠিক। লিজ নিজের চারপাশে একটা প্রতিরক্ষামূলক দেয়াল তৈরি করেছে। সে নিজেকে সুরক্ষিত রাখতে নতুন জীবন, নতুন বন্ধুত্ব গড়ে তুলেছে ক্যাম্পাসে। সে জানে যে ওয়েসকে আবার বিশ্বাস করার অর্থ হল নিজেকে আবার সেই একই রকম আঘাত পাওয়ার ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। হ্যাঁ, আর মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই যে কোনো রকম পূর্ববর্তী বিপদের পুনরাবৃত্তি থেকে নিজেকে বাঁচাতে চায়। এটা একটা ডিফেন্স মেকানিজম। এই পরিস্থিতিটা অনেকটা এমন যেন লিজ একটা ভারী, দুর্ভেদ্য মানসিক বর্ম পরে আছে। ইমোশনাল আর্মার। হ্যাঁ, ইমোশনাল আর্মার। একবার আঘাত পাওয়ার পর সে নিজের চারপাশে এমন এক অদৃশ্য দেয়াল বা বর্ম তৈরি করেছে যাতে কেউ আর তাকে আঘাত করতে না পারে। খুব সুন্দর উপমা। এখন কেউ যদি বাইরে থেকে সেই বর্মে আঘাত করে, ভালোবাসার কথা বলে বা ফুল ছুঁড়ে নাড়ে, সেটা তো আর ভেতরে পৌঁছাবে না। না, সেটা বর্মে লেগেই ফিরে আসবে। সেই বর্ম খোলার জন্য তো আগে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে লিজ নিজেকে নিরাপদ মনে করবে। একদম ঠিক। ওয়েসের ওই বড়সড় জেস্চারগুলো তো বরং লিজকে আরও বেশি সতর্ক করে দিচ্ছে, কারণ সেগুলো খুব অপ্রত্যাশিত আর অস্থির প্রকৃতির। আর ঠিক এখানে গল্পের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে বলে আমি মনে করি। যখন ওয়েস বুঝতে পারে যে তার ওই জাঁকজমকপূর্ণ আচরণগুলো আসলে কাজ করছে না, মানে যখন সে বুঝতে পারে যে সিনেমার ম্যাজিক বাস্তবে ফেল করছে। হ্যাঁ, যখন সে দেখে যে তার প্রচেষ্টাগুলো লিজের বর্মের গায়ে লেগে ফিরে আসছে, লিজের ভেতরের মানুষটাকে ছুঁতে পারছে না, তখন তাকে বাধ্য হয়ে আয়নার সামনে দাঁড়াতে হয়। তাকে রিয়ালিটি চেক নিতে হয়। রাইট। সে বুঝতে শেখে যে ভালোবাসার প্রমাণ দেওয়া মানে হঠাৎ করে বড় কোনো চমক দেওয়া নয়। ভালোবাসার আসল অর্থ হলো থেকে যাওয়া। মানে কঠিন সময়েও পালিয়ে না যাওয়া। একদম। প্রতিদিনের ছোট ছোট কাজে নির্ভরতায় নিজেকে প্রমাণ করা, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা যায় রিপেরেটিভ ট্রাস্ট বা মেরামতকারী বিশ্বাস। এই রিপেয়ারেটিভ ট্রাস্ট ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক, কারণ এটা তো আর একদিনে বা একটা গানে তৈরি হয় না। একদমই না। রিপেরেটিভ ট্রাস্ট তৈরি হয় ধারাবাহিকতার মাধ্যমে, মানে কনসিস্টেন্সি। ওয়েইসকে মেনে নিতে হয় যে সে লিজের জীবনের বর্তমান গল্পের ভিলেন বা খারাপ মানুষ। ও, এটা মেনে নেওয়াটা নিশ্চয়ই ইগোর জন্য খুব বড় একটা ধাক্কা। অনেক বড় ধাক্কা। নিজের ভুলের কারণে প্রিয়জনের চোখে নিজেকে দোষী হিসেবে দেখা আর সেই অস্বস্তিটা দিনের পর দিন সহ্য করা, এটাই হলো আসল প্রায়শ্চিত্ত। সিনেমার মতো এক গানে সব ঠিক হয়ে যায় না। না, ওয়েসকে তার প্রমাণ দিতে হয় ছোট ছোট প্রতিদিনের অবিচল কাজের মাধ্যমে। তাকে বোঝাতে হয় যে এবার পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, সে আর পালিয়ে যাবে না। অর্থাৎ পারফর্মেটিভ রোম্যান্স বা লোক দেখানো প্রেমের বদলে তাকে স্ট্রাকচারাল রিলেশনশিপ বিল্ডিং বা সম্পর্কের কাঠামো পুনর্নির্মাণের দিকে যেতে হয়। ঠিক। অন্যদিকে লিজকেও তো তার নিজের একটা লড়াই লড়তে হচ্ছে, কারণ সারা জীবন ওই ভারী বর্ম পড়ে থাকলে সে হয়তো নতুন করে আঘাত পাবে না ঠিকই, কিন্তু সে তো নতুন করে ভালোবাসার উষ্ণতাও পাবে না। এটাই হলো লিজের মানসিক বিকাশের পর্যায়। তাকে বুঝতে হয় যে পুরনো ক্ষোভ আঁকড়ে ধরে থাকলে সেটা নিজেকেই তিলে তিলে শেষ করে দেয়। বর্মটা তাকে সাময়িকভাবে সুরক্ষা দিলেও দীর্ঘমেয়াদে সেটা একটা দমবন্ধ করা কারাগার হয়ে দাঁড়ায়। দারুণ বলেছেন। তাকে শিখতে হয় কিভাবে ক্ষমা করতে হয়, আর এই ক্ষমাটা কিন্তু ওয়েইসের জন্য নয়, বরং নিজের মুক্তির জন্য। অতীতকে মেনে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য। একদম। তার মানে এই গল্পটা শুধু হারানো প্রেম ফিরে পাওয়ার কোনো সাধারণ গল্প নয়, এটা মূলত দুজন মানুষের মানসিক পরিপক্কতা অর্জনের গল্প। কিভাবে তারা নিজেদের শোক এবং অপরাধবোধের সাথে লড়াই করতে শেখে, এটা তারই একটা দলিল। হ্যাঁ, আর এই সোর্স ম্যাটেরিয়ালটার আরও গভীরে গেলে দেখা যায় লেখক লিন পেইন্টার আসলে শুধু ওয়েইস বা লিজের গল্প বলছেন না, তিনি একটা বৃহত্তর সামাজিক সমস্যার দিকে আঙুল তুলছেন। রোমান্টিক কমেডি বা রমকমগুলো সমাজে যে প্রত্যাশা তৈরি করে রেখেছে সেটার কথা বলছেন। হ্যাঁ, এই প্রত্যাশাগুলো অনেক সময়ই খুব অবাস্তব এবং ক্ষতিকর। আমাদের চারপাশের সংস্কৃতি আমাদের শেখায় যে সম্পর্ক মানেই একটা ম্যাজিক্যাল ব্যাপার। মানে যে কোনো সমস্যা তা সে যত বড়ই হোক না কেন,
ক্লাইম্যাক্সে গিয়ে একটা আবেগঘন ডায়লগ বা একটা বৃষ্টির দৃশ্য দিয়ে ঠিক হয়ে যায়। রাইট, এই কন্ডিশনিং বা মানসিক গঠনের কারণে বাস্তব জীবনে যখন কোনো সংকটের সৃষ্টি হয় তখন মানুষের আর ধৈর্য থাকে না। সবাই চায় সমস্যাটা যেন ৯০ মিনিটের সিনেমার মতোই খুব দ্রুত সমাধান হয়ে যায়। কিন্তু মানুষের আবেগ তো আর কোনো স্ক্রিপ্ট মেনে চলে না, তাই না? একদমই না। বাস্তব জীবনে একটা ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও লেগে যেতে পারে। সেখানে বিরক্তি আছে, একঘেয়েমি আছে, একই বিষয়ে বারবার তর্ক আছে। যেগুলো কোনো সিনেমাতে সাধারণত দেখানো হয় না, কারণ এগুলো দেখতে ভালো লাগে না। ঠিক, কিন্তু এগুলোই হলো বাস্তবতার ভিত। ওয়েস এবং লিজের এই যাত্রায় আমরা সেটাই দেখতে পাই। কোনো জাদুকরী সমাধান নেই, আছে শুধু দুজনের একসাথে মিলে প্রতিদিন একটু একটু করে সম্পর্কটা গড়ে তোলার নিরলস প্রচেষ্টা। আমার মনে হয় আজকের এই সোর্স মেটেরিয়াল বিশ্লেষণের মূল নির্যাসটা কিন্তু এখানেই। নাথিং লাইক দ্য মুভিজ খুব স্পষ্টভাবে আমাদের সামনে প্রমাণ করে যে বাস্তব জীবনের সম্পর্কগুলো কোনোভাবেই রোম্যান্টিক মুভির মতো মসৃণ নয়। একদমই নয়। সম্পর্ক ভাঙলে তা জোড়া লাগানোর জন্য কোনো রেডিমেড স্ক্রিপ্ট লেখা থাকে না, কিন্তু এর মানে এই নয় যে বাস্তব প্রেম সিনেমার চেয়ে কম সুন্দর। না, বরং অনেক ক্ষেত্রে তা আরও বেশি সুন্দর। হ্যাঁ, ধৈর্য, একে অপরকে গভীরভাবে বোঝার চেষ্টা এবং সত্যিকারের অবিচল প্রচেষ্টার মাধ্যমে হারিয়ে যাওয়া প্রেম যখন আবার তার পথ খুঁজে পায়, তখন তা যে কোনো সিনেমার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। কারণ বাস্তবতার এই সৌন্দর্যটা লুকিয়ে আছে এর ত্রুটিগুলোর মধ্যেই। ঠিক। এখানে খুঁত থাকে, ভুল থাকে, কিন্তু দিন শেষে দুজনের একসাথে থাকার যে ঐকান্তিক ইচ্ছাটা থাকে সেটাই একটা সম্পর্ককে টিকিয়ে রাখে। ধারাবাহিকতা এবং সততা ছাড়া সম্পর্কের ভিত কখনোই মজবুত হতে পারে না। খুব সুন্দরভাবে বলেছেন। আলোচনার একেবারে শেষে এসে সেই শুরুর চিন্তাটায় আমি আবার ফিরে যেতে চাই। হ্যাঁ, বলুন। রোমান্টিক সিনেমাগুলো আমাদের অবচেতন মনে একটা গভীর প্রভাব ফেলে। হ্যাঁ। আজকের এই আলোচনার পর একটি নতুন প্রশ্ন মাথায় আসে, জানিয়ে হয়তো দীর্ঘক্ষণ ভাবা যেতে পারে। কি সেটা? যদি ছোটবেলা থেকে এই অসংখ্য রোমান্টিক সিনেমাগুলো আমাদের মনে নিখুঁত প্রেম, ত্রুটিহীন সঙ্গী এবং যে কোনো সমস্যার জাদুকরী সমাধানের এক অবাস্তব প্রত্যাশা তৈরি না করত, তবে কি বাস্তব জীবনের সম্পর্কগুলো ভেঙে গেলে তা মেনে নেওয়া আরও সহজ হতো? খুব চিন্তায় ফেলার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, অথবা সেই ভাঙা সম্পর্ক আবার মেরামত করা কি আমাদের জন্য আরও অনেক বেশি সহজ হতো? হয়তো ওয়েস যদি কোনো সিনেমা না দেখত, তবে সে প্রথম দিনে লিজের কাছে গিয়ে শুধু বলতো, আমি দুঃখিত, আমি সেদিন থাকতে পারিনি। হয়তো সেদিন কোনো বিশাল চমক বা মুখস্থ ডায়লগের প্রয়োজনই হতো না। একদম। ভাবনার বিষয় হল আমাদের সমাজ কিভাবে আমাদের আবেগের ভাষাকে নিয়ন্ত্রণ করছে। আজ এ পর্যন্তই। এই গভীর আলোচনায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।